বন্ধুরা, এমডিআর রিভিউর ২ নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, আমার করা রিভিউ ভিডিওর কোনো বিষয় নিয়ে যদি এমডিআর যে তৈরি করেছে তার কোনো আপত্তি থাকে তবে সে আমার সাইটেক এ টু জেডের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করে জানাতে পারে। যদি সঠিক কারণ প্লাস আমার ভুল দেখিয়ে ভিডিও ডিলিট করতে বলে তবে আমি অবশ্যই রিভিউ ভিডিওটি ডিলিট করে দিব। আমি এমডিআর রিভিউ এই জন্যই করি যেন আমার দেখানো ভুলগুলোর থেকে সবাই শিক্ষা নিয়ে ভালো কিছু করার ইন্সপিরেশন পেতে পারে, যেন সর্বোপরি কাস্টমাররা কোয়ালিটি প্রোডাক্ট পেতে পারে। এনিওয়ে, কিছু ভাইয়ের কমেন্ট ছিল আপনাদের ইলেকট্রনিক্সের সার্কিট এমপ্লিফায়ার নিয়ে রিভিউ করতে, তাই আজকের ভিডিওটি আপনাদের ইলেকট্রনিক্সের চ্যানেলের একটি ভিডিও নিয়ে করছি। প্রথমে আপনাদের ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা বলি। বাংলাদেশে মোটামুটি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার মধ্যে সবথেকে জনপ্রিয় যারা আছে তাদের মধ্যে আপনাদের ইলেকট্রনিক্স অন্যতম। তাদের পিসিবি ডিজাইন প্লাস কম্পোনেন্টস ইউজ করা মোটামুটি ভালো মানের বাংলাদেশের লোকাল মার্কেটের সার্কিটগুলো থেকে। অ্যাকচুয়ালি পিসিবি ডিজাইনটা বলা ভুল হবে, কেন আমার জানা মতে তারা যে সকল সার্কিট বিক্রি করে এইগুলোর একটাও তাদের নিজস্ব ডিজাইন না। এইগুলোর ডিজাইন বাইরের দেশের টেকনিশিয়ানদের। তাদের করা ডিজাইনগুলো অনেক আগে থেকে অনলাইনের অনেক সাইট প্লাস অনেক ইউটিউবারও গার্বার ফাইল পিডিএফ ফাইল আকারে ছড়িয়ে দিয়েছে। তাই সেগুলো আপনাদের ইলেকট্রনিক্স সহ আরও শত শত ইউটিউবার কপি করে পিসিবি অর্ডার করছে। তার মধ্যে কিছু সার্কিটে তাদের নিজস্ব কাস্টমাইজ থাকতে পারে, তবে এইসব পিসিবির মধ্যেও ভালো খারাপ পিসিবি আছে। যারা মোটামুটি কম খরচে পিসিবি কমপ্লিট করতে চায় তারা মূলত কম কম্পোনেন্টস ইউজ করা হয়েছে এমন পিসিবি ইউজ করে, এতে তাদের লাভের পরিমাণটাও বেশি হচ্ছে। যাই হোক, কোন কোন পিসিবির ডিজাইন বেশি ভালো সেটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও করা যাবে, সেখানে বিস্তারিত জানতে পারবেন। এখন আসি এমডিআর রিভিউতে। আজকের করা রিভিউ এমডিআরটি হচ্ছে এই এমডিআরটি। এই ভিডিওটি দুটি অংশে বিভক্ত হবে। প্রথমে এই এমডিআরের ভালো দিকগুলো বলবো, তারপর এমডিআরের খারাপ দিকগুলো বলবো। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলার চেষ্টা করব। সো লেটস বিগিন দ্য রিভিউ। প্রথমে দেখতে পাচ্ছি একটি এমডিআর যেটা সামনের দিকের কোথাও মডেল নাম নেই, কিন্তু খুবই মিনিমালিস্টিক একটি ফ্রন্ট প্যানেল। কোনো আবিজাবি স্ট্যান্ডার্ড ডেল্টা 4080 3000 ওয়াট 4000 ওয়াট এইসব ফেক নাম ইউজ করে নাই। উনি এটাকে কাস্টমের 2.1 এমবিআর বলেছে, মানে দুটি মিড বক্সের সাথে একটি সাব ওভার বক্স ইউজ করা যাবে। ক্যাবিনেটটা শক্তপোক্ত ভালোই হয় এগুলোর। ভলিউম নবসগুলো ক্যাবিনেট ব্ল্যাক কালারের সাথে ম্যাচ করে দিয়েছে, যা দেখতে সুন্দর লাগছে। সাথে ফ্রন্টের লেভেল লাইট আরএসবি ব্লুটুথ ভালো মানেরই ব্যবহার করেছে। বিশেষ করে লেভেল লাইটটা দেখতে ভালো লাগছে, একটু ডিফারেন্ট টাইপের। তারপর পিছনের দিকে দেখতে পাচ্ছি স্পিকনের ফিমেল জ্যাক দিয়েছে দুটো সাব ওফারের জন্য, আর 4টি ব্যানানা সকেট প্লাস 2টি মাইক ফিমেল সকেট এবং 2টি ফিমেল আরসিএস সকেট ইনপুট সিগন্যালের জন্য। এছাড়া একটি এসি ফিউজ প্লাস 2টি কুলিং ফ্যান, এইগুলো ঠিকঠাকই আছে। এবার আসি এমডিআরের ভিতরে কম্পোনেন্টসে। আমরা দেখতে পাচ্ছি 2টি সোনি ট্রান্সফার ব্যবহার করেছে। এটা ভালো ব্যাপার, কেন সোনি ট্রান্সফার কোরগুলো ভালো থাকে বাংলাদেশের লোকাল মার্কেটের কোর থেকে। তাই এইসব সোনি ট্রান্সফারগুলো গরম হলে ট্রান্সফারের ভোল্টেজ ও এম্পিয়ার ড্রপ কম হবে। তারপর দেখতে পাচ্ছি 4+4 ট্রানজিস্টরে 2টি স্টিল বোর্ড ব্যবহার করা হয়েছে দুপাশে। এই বোর্ডগুলো ভালো মানের। ডান পাশে মিডি স্পিকার বাজানোর জন্য 35 ভোল্ট ট্রান্সফার এবং সাবের স্পিকারের জন্য 50 ভোল্ট ট্রান্সফার, আর পিটিকনের ক্যাপাসিটর দিয়েছে, এগুলো ভালো মানেরই। সাথে বড় হিটসিন দিয়েছে যা ট্রানজিস্টর হিট অ্যাবজর্ব করবে। এছাড়াও ফ্যানের কন্ট্রোল ও স্পিকার প্রোটেকশন দেওয়া হয়েছে, যা খুবই ভালো ব্যাপার। আর ওভারঅল কেবল ম্যানেজমেন্ট ভালো হয়েছে। বন্ধুরা, এই হলো এমডিআর ভালো দিকগুলো। এখন চলুন দেখি এমডিআরের খারাপ কী কী দিক আছে। প্রথমে ক্যাবিনেট দিয়ে শুরু করি। দেখুন, ক্যাবিনেট দেখতে তো ভালোই দেখায়, বাট আমার কাছে প্রায়োরিটি লিস্টে আগে এমডিআরের লং লাস্টিং বা এমডিআরের হেলথটা বেশি ইম্পর্টেন্ট। এমডিআরের পিছনের কুলিং ফ্যানগুলো থেকে ভিতরে বাতাস প্রবেশ করে পুরো সার্কিট প্লাস হিস্টিং ওভারটেক করে সামনের দিকে এসে বের হবে না, বরং ডান ও বাঁ পাশে এয়ার পাসের গ্রিল দিয়ে বের হবে। এই জন্য কিছু হিট ভিতরে আটকা পড়ে ওভারঅল টেম্পারেচারকে আর উষ্ণতা বাড়িয়ে দিবে। সেখানে আটকা পড়া কিছু হিট হয়তো বাইরে বের হবে, বাট পুরোপুরি না। এখানে উচিত ছিল এমডিআরের সামনের দিকেও এয়ার পাসের গ্রিল রাখা,
যেমনটা সমস্ত প্রফেশনাল এমভিআরে রাখে। সুতরাং এটা হলো এমভিআরের প্রাথমিক একটা ড্রব্যাক। তারপর আসি ট্রান্সফরমার সেকশনে। এই এমভিআরে যেহেতু দুটি সেম সার্কিট ব্যবহার করা হয়েছে, তাহলে একটি ট্রান্সফারেই কাজ হয়ে যেত। যদি এমভিআরের ওনার এই এমভিআর দিয়ে 2 পেয়ার স্পিকার বাজাতে চায়, তাহলে ঠিক আছে, দুটি ট্রান্সফার। কিন্তু কিভাবে স্পিকার বাজাতে পারবে সেইগুলো এই ভিডিওতে বলা নাই। সেম সার্কিটে একটা 35 ভোল্ট আর একটা 50 ভোল্ট দিয়েছে। এটা যে একটা ডেঞ্জারাস কাজ, সেটা কি আপনাদের ইলেকট্রনিক্স এমভিআরের ওনারকে জানিয়েছে? ব্যাপারটা হলো 4+4 স্টেরিও সার্কিটে 50 ভোল্টের ট্রান্সফার দেওয়ার মানে হলো এখানে 4টি ট্রানজিস্টরে 50 ভোল্ট করে যাবে, যা খুবই ডেঞ্জারাস। এটা যে ফোরমে লোড দেওয়া যাবে না, কারণ হলো 4 ট্রানজিস্টর সার্কিটে সাধারণত ম্যাক্সিমাম 40 ভোল্ট প্লাস হাই কোয়ালিটি ট্রানজিস্টর থাকলে তাহলে কিছু হবে না। যদি কেউ 40 ভোল্টের থেকেও বেশি ভোল্ট দিতে চায়, সেখানে ট্রান্সফার এম্পিয়ার অনেক কম হতে হবে। কিন্তু আমরা তো জানি সোনি ট্রান্সফার ভালো এম্পিয়ার হয়। তাহলে 50 ভোল্ট এই স্টেরিও সার্কিটে দেওয়ার পর 4 ওহমে যখন লোড দেওয়া হবে প্রত্যেক চ্যানেলে, তবে তো ট্রানজিস্টর প্লাস সার্কিট বার্ন করার সম্ভাবনা অনেক বেশি হবে। যদি এটা স্টেরিও না হয়ে মনো 8 ট্রানজিস্টর সার্কিট হতো, তবে এই প্রবলেমটা হতো না। এখন যেভাবে এমভিআরটি তৈরি করেছে, তাতে এমভিআরে এই সাবের সাইটে 4 ওহমের কোনো সাব ব্যবহার করা যাবে না। 8 ওহমের 2টি স্পিকার ব্যবহার করতে হবে। তারপর আসি সার্কিটের কোয়ালিটিতে। এই সার্কিটগুলো নাথিং স্পেশাল, জাস্ট ইন্ডিয়ার বাংলাদেশে ইউজ করতে দেখা যায়। বাট এই সার্কিটে কোনো জুবেল নেটওয়ার্ক নেই। এমভিআরের ড্যাম্পিং ফ্যাক্টরকে প্লাস সিগন্যালের ইন্ডাকটেন্সকে স্মুথ করতে জুবেল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা এই সার্কিটে দেয়া নাই। আরেকটা ব্যাপার হলো যে ক্যাপাসিটরগুলো সার্কিটের সাথে অ্যাটাচ করা আছে, সেগুলো এইভাবে সার্কিটের দেওয়াটা ভুল হয়েছে। কেন আমরা জানি এরকম বড় ক্যাপাসিটরের ওয়েট ভালোই হয়। দেখা যাবে এমভিআর ক্যারি করতে যেয়ে হঠাৎ পড়ে গেলে বা কুরিয়ারে মাল পাঠাতে গিয়ে একটু আছাড় খেলে ক্যাপাসিটরের প্রেসারে সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই ক্যাপাসিটরগুলো সার্কিটে মাউন্ট না করে বরং ক্যাবিনেটের সাথে মাউন্ট করা দরকার ছিল, তাহলে সার্কিট ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। তারপর দেখা যাচ্ছে হিটসিনটা যেভাবে ক্যাবিনেটের সাথে হরিজন্টালভাবে লাগিয়েছে, তাতে ফ্যানের বাতাস হিটসিনে লাগার আগেই এমভিআরের বাইরে চলে যাবে। এইভাবে হিটসিনে শুয়ে দেওয়া উচিত হয়নি, বরং ভার্টিক্যালভাবে খাড়া করে রাখা উচিত ছিল, তবে ফ্যানের বাতাস ঠিকঠাকভাবে হিটসিনে লাগতো। আমার একটা জিনিস বুঝে আসছে না যে আপনারা এমভিআরে কোন জিনিসটা আগে প্রায়োরিটি দেন, এমভিআরের লোক নাকি এমভিআরের হেলথকে? আমার কাছে তো ফার্স্ট প্রায়োরিটি এমভিআরের হেলথকে, তারপর লোক। কেননা আমরা সাধারণত একটি এমভিআর গান বাজানোর জন্য কিনি, কিন্তু এমভিআর ঘরের ফার্নিচারের মতো সৌন্দর্যের জন্য ক্রয় করে না। তবে কেন আগে লোকটাকে প্রায়োরিটি দিব? এমভিআরের কুলিং ব্যবস্থা বেস্ট রেখেও কিন্তু লোকটাকে সুন্দর করা যায়, যেমনটা প্রফেশনাল এমভিআরে করে। অন্যদিকে এই ভিডিওতে এই এমভিআরের সাউন্ড চেক তো দেখিয়েছে, যা এমনি তো সামনাসামনি ছাড়া কোয়ালিটি কেমন তা বোঝা যাবে না। কিন্তু যেটা বোঝা যেত তা হলো ওয়াট টেস্ট। আমি জানি ওনার কাছে অসিলোস্কোপ আছে, প্লাস লোড রেজিস্টারও আছে। তা সত্ত্বেও এই এমভিআরে কত ওমে কত ওয়াট আরএমএস পাওয়া যায় উনি দেখায়নি। তাহলে মার্কেটের লোকাল ইলেকট্রিশিয়ান আর ওনাদের মধ্যে কি পার্থক্য আছে? এই দিক দিয়ে একজন কাস্টমারের অবশ্যই অধিকার আছে সে যে এমভিআরটা তৈরি করেছে তার থেকে কত ওয়াট বের হয় তা দেখার, যা আপনারা দেখান নাই। আশা করি এই ভিডিওটি যারা যারা দেখেছেন তারা এই ভিডিওতে এমভিআরের যে সকল বিষয়কে ভালো বলা হয়েছে সেই সব বিষয় করার প্রতি ইন্সপায়ার হবে। পক্ষান্তরে এই ভিডিওতে যে সকল বিষয়কে খারাপ বলা হয়েছে সেইগুলো শুধরে নিয়ে এমভিআর তৈরি করার চেষ্টা করবে। নেক্সট এমভিআর রিভিউ ভিডিওতে অন্য কোনো এমভিআর রিভিউ করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।